ভারতবর্ষে যতটুকু পেস্টিসাইড ব্যবহৃত হয়, হার্বিসাইড, ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, তার ম্যাক্সিমাম ব্যবহৃত হয় পাঞ্জাবে, দ্যাট টু বাথিন্ডা জেলায়। কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন সুজয় জানা মহাশয়, 143 কোটি পপুলেশনকে আমরা জৈব কৃষির আওতায় এনে আমরা দুবেলা দুমুঠো খাবার দিতে পারবো না। আমাদের মূল আন্দোলন হবে আমরা পপুলেশনকে কম করব। আমরা দুজন, আমাদের একজন, বড় জোর দুজন। এই জায়গাগুলো যদি আমরা ঘরে ঘরের থেকে যদি আমরা সুশিক্ষিত না হই, দেশের পপুলেশন যদি আমরা না কমাই। আমি দীর্ঘ 30 বছর ধরে ফিশারি সেক্টরে আছি। সারা ভারতবর্ষের 742টা জেলা, 28টা স্টেটে আমি চরকির মতো ঘুরে বেড়াই। আজকেও আমি অফিস চুরি করে আমার সল্ট লেকে সায়েন্স অ্যান্ড কালচারাল এক্সিবিশন চলছে, সেখান থেকে আমি ফাঁকি দিয়ে এখানে এসে আপনাদের মধ্যে যদি একজন দুজন মানুষকেও জৈব কৃষিতে উদ্বুদ্ধ করতে পারি। জরুরি নেই 143 কোটির মুখে জৈব কৃষি দিয়ে দুমুঠো খাবার আমরা দিতে পারবো না। কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় সুজয়দা বলছিলেন যে একটা সময় ছিল যখন এই সিঙ্গেল সুপার ফসফেট ছিল না। আমার পড়াশুনো, আমার একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার। এখানে অনেকেই আমাকে চেনেন। আমি একজন কৃষি বিজ্ঞানী, ভারত সরকারের অধীন কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার আমি প্রধান বৈজ্ঞানিক। দীর্ঘ 30 বছর ধরে আমি ফিশারি সেক্টরে রয়েছে। তো আমি জানি আমার পড়াশুনো কিন্তু এগ্রিকালচার, আমার পিএইচডি, আমার গবেষণা পেস্টিসাইড কেমিস্ট্রিতে এবং মনোক্রোটোফসে। 1990 সালে যখন আমি পিএইচডি গবেষণা করতে দিল্লি যাই, আমার সাবজেক্ট ছিল মনোক্রোটোফস, যেটাকে মনোসিল বলে, ভ্যাপনা বলে। ভারতবর্ষে 1 নম্বর ইনসেকটিসাইড ছিল। আজকে মনোক্রোটোফস ব্যান্ড, আজকে গ্লাইফোসেট ব্যান্ড। মনোক্রোটোফসের কিন্তু কোনো দোষ নেই। মনোক্রোটোফস আমাদের 1 নম্বর ইনসেকটিসাইড আজও রয়েছে। দোষটা কিসের? না, যিনি স্প্রে করছেন আমরা তাকে একটা মুখোশ পড়াতে পারিনি। আমাদের লাইন ডিপার্টমেন্ট কাজ করছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ অত্যন্ত সজাগ, রেগুলার সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি গত সপ্তাহে মুর্শিদাবাদে ছিলাম, দেখলাম ব্যান্ড মনোক্রোটোফস একজন স্প্রে করছে, মুখে কোনো মুখোশ নেই। তো প্রবলেমটা কোথায়? এই যে মনোক্রোটোফসের হাওয়াটা ওনার লাংসে ঢুকছে, আলটিমেটলি কী হবে? লাং ক্যান্সার হবে। তো ওনাকে কে সুশিক্ষিত করবে? লাইন ডিপার্টমেন্ট। আমাদের কাজ হচ্ছে গবেষণা করা, আমাদের কাজ হচ্ছে গবেষণা করে প্রযুক্তি ডেভেলপ করা, এবং সেগুলো ভারতবর্ষের 731টা যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, ভারতবর্ষের যে 28টা স্টেটের লাইন ডিপার্টমেন্ট রয়েছে, লাইন ডিপার্টমেন্টগুলোকে সেই টেকনোলজিগুলো সরবরাহ করা এবং সেগুলো আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়া, যাতে করে আপনারা টেকনোলজিগুলোর সুফল নিয়ে আগামী দিনে রুটি রুজির, লাইভলিহুডের এবং নিউট্রিশনাল সিকিউরিটির দিক থেকে আপনারা এগিয়ে যেতে পারেন। কিন্তু আমরা কি দেখছি? আমি গত সপ্তাহে বাংলাদেশ গিয়েছিলাম, দেখলাম এতটা এগিয়ে যাওয়ার পরেও 16.5-17 কোটির দেশ, আমরা 143 কোটিতে পৌঁছে যাচ্ছি, যেন কম্পিটিশন হচ্ছে। তো আমি দেখলাম এখনো প্রান্তিক কৃষকদের মধ্যে, বিশেষ করে আমরা মৎস্য চাষের ক্ষেত্রে আমরা এখনো সুশিক্ষার অভাব, সেভাবে পৌঁছতে পারিনি। তো সভা সমিতি, জৈব কৃষি, এগুলো চলবে। 1964 সালে সবুজ বিপ্লবের হাত ধরে যে পেস্টিসাইডের সাথে সাথে যে জিএমপি, জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট বা সিডস ঢুকেছে, তার সুফল আজকে আমরা পাচ্ছি। সুফলটা কিনা 10 জনের মধ্যে 6 জনের ক্যান্সার। আজকে টাটা মেমোরিয়াল নিউ টাউনে খুলেছে, দেখবেন কি বিভৎস ভিড়। আপনার লাইন অনেকটা পিছন। আমার পরিবারের 2019 থেকে আজ পর্যন্ত 15 জন সদস্য ক্যান্সারে মারা গেছে। আমরা গ্রামে যারা আছি, আমাদের লাইন ডিপার্টমেন্ট রয়েছে। আমি ব্যক্তিগত স্তরে কোনো স্টেটকে কিছু বলবো না, যেহেতু আমরা একটা কেন্দ্রীয় গবেষণা সংস্থার একজন বিজ্ঞানী। যে পটল, যতগুলো সবুজ জিনিস আমরা খাই, আপনারা জানেন যারা এখানে বেরিগোপালপুরে থাকেন, বেগুনে এখনো এন্ডোসালফানে বেগুনটা চুবায়। চকচক না করলে কিন্তু গিন্নি বলে দিয়েছেন চকচকে সবজি আনবে। আমি যখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়াশোনা করতাম, প্রফেসর এম.আর. ঘোষ আমাদের এন্টোমোলজি, ক্রীড়া বিজ্ঞান পড়াতেন। বলে আমি যখন কানা বেগুনটা আনি, তোমার মাসিমা খুব রাগ করেন, এত বড় প্রফেসর উনি কানা বেগুনটা আনেন। বলে এই বোকা মহিলাকে কে বোঝাবে? বেগুনটা যখনই কৃষক দেখবে ফুটো আছে, বেগুনে কানা আছে, বেগুনে ফ্রুট বোরা ঢুকেছে, তাতে এন্ডোসালফানে মগে করে এন্ডোসালফানে তাকে ভেজাবে না। বেগুনটা বিষ মুক্ত। বেগুনটার 80% ভালো পাবো, 20% পোকাটা রয়েছে। তাহলে বিষমুক্ত বেগুন পাবো, কিন্তু বাড়িতে আনা যাবে না। গিন্নি বলেছে চকাচক সবজি আনবে।
চকাচক মানে বিষ, পলিশ মানে বিষ, যত কিছু সুন্দর আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো বিষ, কি ঘরে কি বাইরেতে। এগুলো যদি আমরা চকচকে ব্লু কালারের পটল চাই, ব্লু কালারটা কিসের চুবাচ্ছে আপনারা জানেন? হেলেঞ্চা বাজারে যাবেন, বিষ্ণুপুর বাজার, চাকদাতে যাবেন, দেখবেন উত্তরপ্রদেশের ট্রাক দাঁড়িয়ে আছে, পটলগুলো তাতে লোড হচ্ছে। ক্যান্সার কার হচ্ছে না? উত্তরপ্রদেশের লোকে, দিল্লির লোকে, যারা ওই পটলগুলো খাচ্ছে, যারা চকচকে ঝিঙে, চকচকে উচ্ছে, কোনো সবজি চকচক করে না, আমরা সেগুলোকে টক্সিক হেভি মেটালসে চুবাই। কারা দেখবে এগুলো? লাইন ডিপার্টমেন্ট রয়েছে, লোকাল সরকারও রয়েছে, কিন্তু চাষিও কি করবে? যে সাদা পটল যদিও কেউ কিনবে না, না বেগুনটা একদম চকচক করতে হবে। একদিকে এন্ডোসালফান যেটা ব্যান্ড ইনসেকটিসাইড, তারপরে তাকে সার্ফ এক্সেলে ডুবিয়ে চকচক করে বাজারে নিয়ে যাব, গিন্নিদের খুব পর্যন্ত চকচকে। এবং কে আগে কার ক্যান্সার হবে এই নিয়ে আমাদের মধ্যে ঘরে ঘরে কম্পিটিশন চলছে। তো আমরা যদি নিজেরা না বদলাই, নিজেদের ব্যবহারিক দিকগুলো না বদলাই, জীবনযাত্রা না বদলাই, আমাদের একটাকে ইনকাম করলে এই মুহূর্তে 60 পয়সা মেডিকেল ফার্মেসিতে যাচ্ছে, ডাক্তাররা নিয়ে নিচ্ছে। তো আমাদের জীবনযাত্রা, জীবনশৈলী বদলাতে হবে, লাইফস্টাইল বদলাতে হবে। যার জন্য আমি সারা ভারতবর্ষে যেখানে আমি যাই, আমি বলি চলো আমরা মানুষ হই। আমার বাবা ছিল বাঁদর, আমি মানুষ হয়েছি, এবার আমি দেবতা হব, কিন্তু আমি মানুষ হইনি। একজন মানুষ হতে গেলে তার লাগে হিউম্যানিটি, তার লাগে হিউমিলিটি, তার লাগে হাম্বলনেস। গাছে যখন ফল ধরে গাছটা ঝুঁকে যায়। আমরা মেট্রিক পাস করলে এমনভাবে দাঁড়াবো যেন আমি কিছু হনু, কিন্তু না। শিক্ষা আমাদের, এই শিক্ষাগুলো স্কুল কলেজে হয় না, এই শিক্ষাগুলো মার হাত ধরে হয়, যেটা কোথাও ল্যাকিং আছে। ছোট্ট মায়ের পেটে ছেলের জায়গা হয়, কিন্তু মায়ের ছেলের এত বড় ফ্ল্যাটে মা বাবার জায়গা হয় না। বড় দুর্ভাগ্য আমরা। তো আসুন আমরা ঘরের থেকেই জৈব কৃষি শুরু করি। বাইরে যেতে হবে না, বাইরের সবজি আপনাকে কিনে খেতে হবে না। অন্তত প্রান্তিক বাংলায়, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, আপনাদের কিছুটা জমি আছে, 2 কাঠা 1 কাঠা 5 কাঠা, ছেড়ে দিন বিঘার পর বিঘা জমি, সেখানে আমরা ঘরে ঘরে আদাটা, নিজের আদা, নিজের হলুদ, ঘরের যে বেগুন, ভিন্ডি, যে সবজিগুলো, কি পটল, আমরা নিজেরা জৈব কৃষি দিয়ে তৈরি করতে পারি। প্রতিদিন যে খাবারের এঁটো কাটা ফসলের খোসাগুলো আমরা ফেলে দিই, সেগুলো নিয়ে আমরা ভার্মি কম্পোস্ট করতে পারি। রহমতে এখানে আছেন, আজ এবং আগামীকাল রহমতে এগুলো শেখাবেন। আমরা এখনো ভুলে যাই, যদি একটা গাই গরু থাকে, একটা গাই গরু থাকলে আপনার 1 বিঘে জমি আর কোনো জৈব সার লাগে না, যদি আমরা গোমূত্রটা সংগ্রহ করি। দুর্ভাগ্য, আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, আমার প্রচুর ফলোয়ার, সারা ভারতবর্ষে কাজ করি, গোমূত্রটা ঠিকভাবে আজও সংরক্ষিত হয় না। আমরা যদি গোশালাটাকে একটু ইট দিয়ে, মানে বাঁদিকে স্ল্যান্টিং করে একটা নিচে, যাতে গোমূত্রটা একটা কোনায় আসে, সেখানে যদি আমরা 200 লিটারের ড্রামকে আর্ধেক কেটে মাটিতে পুঁতে দিই, গোমূত্রটা সংগ্রহ করি, গোবরটা সংগ্রহ করি, গোমূত্রটা মিশিয়ে আমরা, গোমূত্র আমার মাছের ক্ষেত্রেও খুব কাজে লাগে, আমি মাছ চাষের ক্ষেত্রেও কাজে লাগে। আমি একটু পরে মাছ চাষে আসবো, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আজ পুরো দিন এখানে আছি। তো সেই গোমূত্রটা আমাদের সংগ্রহ করতে হবে। সেজন্যে আমরা গোবর এবং গোমূত্র, একটা গাই গরু থাকলে 1 বিঘে জমির জন্য অন্য কোনো সার লাগে না, প্রোভাইডেড যদি গোমূত্রটা আমরা সংরক্ষণ করি। কিছুটা ভার্মি কম্পোস্ট করব, আপনার বাড়িতে যে খাবারের পরে যে এঁটো কাটাগুলো থাকে, সেগুলোকে যদি আমরা সংরক্ষণ করি। আমি এখনো শহরেও বলি, আমি বারাসাতে থাকি, মিউনিসিপ্যালিটিকেও বলেছি যে আপনারা যে ওনারা কম্পোস্টিং করছেন, যে কম্পোস্টিংয়ের অনেক মূল্যবান উপযোগিতা আছে, গোবরে কিচ্ছু নেই। অনেকে বলবে পুকুরে কেন গোবর দিতে বলেন? না, ফিজিক্যাল প্রপার্টিস অফ ওয়াটারটাকে ঠিক রাখার জন্য। যে জল এবং মাটি, জল এবং মাটি ছাড়া মাছ চাষ হয় না। মাছ চাষের 3টে জিনিস দরকার, একটা জল, একটা মাটি, মাছের বীজ এবং মাছের খাবার। গোবরে কিচ্ছু নেই, 0.003% নাইট্রোজেন আছে। সেই গোবরটাকে যদি আমরা একটুখানি বদলে কম্পোস্টিং করি, ভার্মি কম্পোস্ট করি, আমাদের প্রচুর, আমরা বলবো এখানে কচুরিপানা রয়েছে, আমাদের এত বড় বাউল রয়েছে, 5 পোতা বাউল, প্রচুর কচুরিপানা। কচুরিপানাটাকে সংরক্ষণ করে গোবরের সাথে মিশিয়ে, এখানে কোনো টক্সিক হেভি মেটালসও নেই, তাহলে এই কচুরিপানাগুলোকে নিয়ে যদি আমরা কম্পোস্টিং করি, আমরা ভার্মি কম্পোস্ট করি, বারাসাতে ভার্মি কম্পোস্ট 50 টাকা কিলো বিক্রি হচ্ছে। আপনি 12 টাকা বিক্রি করুন, প্রোডাকশন খরচা 6 টাকা। আপনি নিজের বাড়িতে সিমেন্টের বস্তার মধ্যে ওই 250 গ্রাম আদা দিলে আপনার 6 থেকে 8 মাসের মধ্যে আপনার 4 কিলো আদা হবে। নিজের আদাটা আপনি ঘরে তৈরি করুন, নিজের কাঁচা লঙ্কাটা ঘরে তৈরি করুন, সিমেন্টের বস্তার মধ্যে বাড়ির চারিদিকে আপনি অর্গ্যানিক কৃষিগুলো, অন্তত নিজের খাবারের জিনিসগুলো আপনি জৈব কৃষিতে তৈরি করুন।
পৃথিবী চুলোই যাক, আমি তো আগে বাঁচি, আমার ডাক্তার খরচাটা বাঁচুক, আমার সংসারটা আগে বাঁচুক। তো এইভাবে যদি ঘরের থেকে যদি আমরা জৈব কৃষিটা শুরু করি, জৈব আন্দোলনে আমি এখন যাব না, নিজে আগে বাঁচি, তাহলে দেখব আমরা ধীরে ধীরে এই জৈব কৃষিটা, আজকে সুভাষ পালেকর সাহেব, আজকে রহমত সাহেব, ওনারা রাতারাতি বিপ্লব আনতে পারবেন না যদি আমরা না বদলাই, যদি আমরা নিজেদেরকে সুশিক্ষিত না করি, যদি আমরা ডিসিপ্লিন নিজেদের ঘর থেকে আমরা ভারতবর্ষ মেনে নেব যে না আমার ঘরটাই ভারতবর্ষ। তো এখান থেকে আমরা শুরু করি, আমরা ডিসিপ্লিনড হই, আমরা জৈব খাবারের দিকে এগোই, তাহলে আমরা ক্যান্সারের হাত থেকে বাঁচবো, আমরা অ্যালুড্রগ জেলুসিলের হাত থেকে বাঁচবো, আমরা ডাক্তারের হাত থেকে বাঁচবো। আমাদের শুধু কিছু দৈনন্দিন জীবন জীবিকাগুলো একটু বদলাতে হবে, যে সকালে ব্রেকফাস্টটা করতে হবে আমাদের রাজার মতো, লাঞ্চটা করতে হবে প্রজার মতো, ডিনার ভিখিরির মতো। আমরা উল্টোটা করি, আমরা লাঞ্চটাকে এই ব্রেকফাস্টটাকে পুরোটাই অ্যাভয়েড করি, যার জন্য দেখবেন ঘরে ঘরে আজকে গল ব্লাডার, ঘরে ঘরে আজকে গল ব্লাডার বাদ দিতে হচ্ছে, ঘরে ঘরে আজকে লিভার ক্যান্সার হচ্ছে। কোনো অবস্থাতে যাই জুটুক, পান্তা ভাত জুটুক, শুটকি মাছ জুটুক, যাই জুটুক, ব্রেকফাস্টটা আমাদের কিন্তু ভারী রকম করতে হবে। তারপরে লাঞ্চ, রাত্রিবেলা কোনো খাবার না জুটলেও কোনো অসুবিধা নেই। বিশেষ করে যারা বয়স্ক বড় দাদারা এখানে রয়েছেন, রাত্রিবেলা একটা রুটি না খেয়ে শুয়ে এক মুঠো মুড়ি খেলো, আপনার কোনোদিন গ্যাস অম্বল গলাবুক জ্বালা হবে না, আপনাদের কাউকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। তো আসুন আমরা ঘর থেকেই শুরু করি জৈব কৃষির যে আন্দোলনটা, ঘর থেকেই, ঘরের যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে তরকারি খোসা থেকে শুরু করে মাছের এঁটো কাটা থেকে শুরু করে এগুলো দিয়ে আমরা নিজের ঘরের চারিদিকে আমাদের দৈনন্দিন খাবারগুলো আমরা তৈরি করি। তাহলে আগামী দিনে ভারত এই টক্সিক পেস্টিসাইডের কালকেই পাঞ্জাবে 20টা ইনসেকটিসাইড ব্যান করেছে। তো আমাদের গ্লাইফোসাইড ব্যান্ড আছে, কিন্তু আমি যেখানেই দেখি রাউন্ড আপ গ্লাইফোসাইড ইউজ হচ্ছে। দোষটা গ্লাইফোসাইডের নয়, দোষটা হচ্ছে যে স্প্রে করছে তার নাক দিয়ে সেটা লাংসে যাচ্ছে, লাং ক্যান্সার হচ্ছে। তো এইগুলোর হাত থেকে বাঁচতে গেলে রহমত এখানে রয়েছেন, রবীন্দ্র দীর্ঘদিনের সাথে লড়াই করে যাচ্ছেন। আমার ফোন নাম্বারও থাকবে, যে আসুন ঘর থেকে আমরা সুস্থিত কৃষি, ঘর থেকে আমরা জৈব কৃষি চাষ শুরু করি, নিজে বাঁচি, নিজের পরিবারকে বাঁচায়, ধীরে ধীরে এটা আন্দোলনের মহির রূপ পাবে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।